হ্যালো ডিয়ার স্টুডেন্ট, সামনেই তোমাদের ক্লাস 12 ফোর্থ সেমিস্টার এক্সাম। তো আমি অনেক কোশ্চেন অ্যানালাইসিস করে তো তোমাদের জন্য একটা সাজেশন ভিত্তিক মক টেস্ট এখানে তৈরি করেছি। তোমরা বাড়িতে বসে তোমরা দেখো ভিডিওটা, প্রত্যেকটা কোশ্চেন রিভিশন করার চেষ্টা করো এবং লিখো। আশা করবো এখান থেকে তোমরা 90% কিন্তু পাবে, 90% অ্যান্সার পাবে। আমি আরেকটা মক টেস্ট দেবো, তো ওই দুটো তোমরা যদি করো একসাথে তাহলে কিন্তু তোমরা প্রায় 90% কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, টোটাল হচ্ছে 35 মার্কের কোশ্চেন। ঠিক আছে, তো তোমরা এখানে আমি আশা রাখবো যে 30% অ্যাবাভ তোমরা মোটামুটি পেয়ে যাচ্ছ, মানে 30 নাম্বারের বেশি তোমরা অ্যান্সার করতে পারবে। ঠিক আছে, তো এরপরে কোশ্চেনগুলো দেখে নাও। তো কোশ্চেনগুলো হচ্ছে, প্রথমে আমি এখানে দিয়েছি তোমাদের যে কীভাবে লেখা থাকবে। উপরে টাইম থাকবে 2 ঘন্টা 10 মিনিট আর ফুল 35 মার্ক থাকবে। কোশ্চানগুলো হচ্ছে প্রথমে পার্ট এতে যে কোশ্চানগুলো থাকে সেটা হচ্ছে টোটাল 15 নাম্বারের কোশ্চান থাকে। ঠিক আছে, এই 15 নাম্বারের কোশ্চানের মধ্যে 5 নাম্বারের একটা লিখতে হবে, 6 নাম্বারের 3 নাম্বারের দুটো লিখতে হবে যেখানে 6 থাকবে, আর 2 মার্কের হচ্ছে দুটো লিখতে হবে। তাহলে টোটাল তোমাকে এখান থেকে 15 নাম্বার আসবে। তো 5 নাম্বারের যে প্রশ্নগুলো আমি এখানে করেছি, প্রথম প্রশ্ন হচ্ছে মহি সঞ্চারণ তত্ত্ব ও পাঁচ সংস্থান তত্ত্বের তুলনামূলক আলোচনা করো। ঠিক আছে, পাঁচ সংস্থান তত্ত্ব আর মহি সঞ্চারণ তত্ত্ব তোমরা অলরেডি ক্লাস 10 ক্লাস 9-এ, ঠিক আছে, আবার ক্লাসে যে স্যার তোমাদেরকে পড়ায় সেই স্যারের কাছে তোমরা শুনেছো। ঠিক আছে, মহি সঞ্চারণ তত্ত্বের জনককে আলফ্রেড ওয়েগনার, পাঁচ সংস্থান তত্ত্বের জনককে। ঠিক আছে, পাঁচ সংস্থান তত্ত্ব কী, এটা যদিও আমার ভিডিওতে 2 নাম্বারের করে আলোচনা করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। দ্বিতীয় প্রশ্ন যেটা বলেছি সেটা হচ্ছে ডেভিসের ক্ষয়চক্র এবং পেঙ্কের ক্ষয়চক্র। এই ডেভিসের ক্ষয়চক্র তোমরা অলরেডি দেখেছো যে ডেভিসের ক্ষয়চক্রে 3টা পর্যায়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে তোমার বার্ধক্য পর্যায়, যৌবন, পরিণত এবং বার্ধক্য পর্যায়ে কীভাবে ক্ষয়কার্য হয়। ঠিক আছে, এবং সেটা যে কতটা ঠিক বা ভুল সেটা সমালোচনার মাধ্যম দিয়ে আরেকটা আলোচনা করেছে, সেটা হচ্ছে পেঙ্কের ক্ষয়চক্র। তো তোমরা এটা পার্থক্যটা দেখে যাবে বা তুলনামূলক আলোচনাটা দেখে যাবে। ঠিক আছে, এরপরে হচ্ছে বিশ্বব্যাপী এল নিনোর প্রভাবগুলো আলোচনা করো। আমরা জানি যে এল নিনোর সময় আমাদের ভারতবর্ষে খরা হয়। ঠিক আছে, আর পেরু, ইকুয়েডর ওই উপকূলে, ঠিক আছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। আবার তার বিপরীত লা নিনা যদি হয় তাহলে আমাদের এখানে বৃষ্টিপাত হয় আর ওখানে খরা দেখা দেয়। তো এই 3টে হচ্ছে বড় কোশ্চেন। আর যে তৃতীয় মক টেস্টটা দেবো সেই মক টেস্টে থাকবে বাকি 3টে কোশ্চেন। তো আশা করবো এই 6টা কোশ্চেনের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে একটা 5 নম্বরের কোশ্চেন। ঠিক আছে, তো এরপরে আসছি আমরা 3 মার্কের কোশ্চেন আলোচনার জন্য। ঠিক আছে, এই 3 মার্কের কোশ্চেন হচ্ছে গ্র্যান্ড ব্যাংক মৎস্য চাষে প্রসিদ্ধ, তার কারণ ব্যাখ্যা করো। গ্র্যান্ড ব্যাংক বা মগ্নচড়া যেটা আমরা জানি, ঠিক আছে, মগ্নচড়ার কিন্তু গ্র্যান্ড ব্যাংক বৃহত্তম মগ্নচড়াই হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তো মগ্নচড়া সৃষ্টি হচ্ছে সাধারণত যে সমুদ্রে ভাসমান হিমশৈল যখন সমুদ্রে গলে গিয়ে তার ভেতরে থাকা নুড়ি কাকর বালি পলিগুলো সমুদ্র অগভীর করে সেখানে প্রচুর প্লাঙ্কটনের জন্ম দেয়, যার জন্য সেখানে মৎস্য চাষ হয়ে থাকে। তো এটাই তোমরা ভালো করে একটু 3 নাম্বারের মতো করে লিখবে, রিভিশন করো, ভালো করে হয়ে যাবে। ভারত একটি জৈব বৈচিত্র্য, জীব বৈচিত্র্যের অতি সমৃদ্ধশালী দেশ। ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের ভারতবর্ষকে উপমহাদেশ বলা হয়। ঠিক আছে, ভারতবর্ষকে উপমহাদেশ বলার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের ওই যে বলেছে না যে নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। মানে আমাদের সব কিছুতে বৈচিত্র্য আছে। উদ্ভিদের বৈচিত্র্য দেখতে পাই আমরা, মানুষের মধ্যে বৈচিত্র্য দেখতে পাই আমরা, জীবের বৈচিত্র্য দেখতে পাই। যদি আমি গুজরাটে যাই তাহলে গির অরণ্যে আমরা বাঘ দেখতে পাই, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাই। ঠিক আছে, তারপরে আমরা দক্ষিণ ভারতে গেলে বা সিকিম, উত্তর ভারতবর্ষের উত্তরে যে রাজ্যগুলো আছে সেগুলোতে যদি যাই, ঠিক আছে, তাহলে সেখানে আমরা বিভিন্ন রকম প্রজাতির দেখতে পাই, আবার উদ্ভিদের বৈচিত্র্য দেখতে পাই। তো সেটাই হচ্ছে বলতে চাইছে যে জীব বৈচিত্র্যের যে সমৃদ্ধতা সেখানে আলোচনা করো। মরু জায়গায় মরু উদ্ভিদ দেখতে পাই, কারণ আমাদের এখানে মরুভূমি আছে, সমুদ্র আছে, পাহাড় আছে, সব আছে আমাদের দেশে। ঠিক আছে, এরপরে আছে জেট বায়ুর উৎপত্তির কারণগুলি আলোচনা করো। ঠিক আছে,
এই জেট বায়ু হচ্ছে পৃথিবীর উপরে ট্রোপোস্ফিয়ারের ঊর্ধ্বস্তরে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একজন জাহাজ যে পাইলট ছিল সেই জিনিসটি লক্ষ্য করে। তো এই জিনিসটা তোমরা উৎপত্তির কারণটা তোমরা দেখে যাবে। তারপরে আছে নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত ভূমিরূপের চিত্রসহ আলোচনা করো। নদীর পুনর্যৌবন লাভ, নদী যৌবন অবস্থায় যে রকম ভূমিরূপগুলো তৈরি করে, ঠিক আছে, ভি আকৃতি উপত্যকা, আয়াকৃতির উপত্যকা, ঠিক আছে, তারপরে মন্থকূপ, এই জিনিসগুলো কিন্তু নদী আবার পুনর্যৌবন লাভ করলে করতে পারে, ঠিক আছে। তো এইগুলো তোমাদের আছে, তোমরা পড়ে যাবে, এখান থেকে কমন পেয়ে যাবে। তারপরে আছে ওয়াকার সঞ্চালন, ইনসেলবার্জ, বেনিয়ফ জোন আর ব্ল্যাক ডাটা বুক। এগুলো বলছি না, তার কারণ হচ্ছে এই প্রশ্নগুলো অলরেডি আমার এই চ্যানেলে আপলোড করা আছে, তোমরা দেখবে 2 নাম্বারের করে কীভাবে লিখতে হয় এবং উত্তর সহ, ঠিক আছে, গিয়ে তোমরা অবশ্যই দেখো, ঠিক আছে। তো লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। এরপরেই আমরা আলোচনা করব হচ্ছে পার্ট বি। পার্ট বিতে আছে হচ্ছে আমাদের জনসংখ্যা ভূগোল থেকে, ঠিক আছে। জনসংখ্যা ভূগোলের থেকে প্রথম হচ্ছে এখানে 3 মার্কের করে দিতে হয়, দুটো অ্যান্সার 6 মার্ক, ঠিক আছে। আর এখানে দিতে হয় 2 মার্কের করে দুটো 4 মার্কের। তো এখানে যে বয়স উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। উন্নয়নশীল দেশ মানে যে দেশগুলা উন্নত আর এবং অনুন্নত তার মাঝখানে যে দেশগুলো অবস্থান করে, যেমন আমাদের ভারতবর্ষ, আমরা উন্নয়নশীল দেশ, ঠিক আছে। যেমন আমেরিকা, ওরা উন্নত দেশ, ঠিক আছে। ওদের দেশের বয়স লিঙ্গ পিরামিডটা কীরকম হবে, আমাদের দেশের বয়স লিঙ্গ পিরামিডটা কীরকম হবে। আমাদের দেশে যেমন বয়স লিঙ্গ পিরামিডের ক্ষেত্রে সবথেকে বেশি জনসংখ্যা যদি দেখতে পাওয়া যায়, তাহলে হচ্ছে 18 থেকে 35 বছর বয়সী জনসংখ্যা সবথেকে বেশি দেখতে পাবে, যেটা হচ্ছে উন্নয়নশীল দেশের ক্ষেত্রে, ঠিক আছে। আর উন্নত দেশের পক্ষে বয়স লিঙ্গ পিরামিডটা একটু অন্যরকম হবে। তো তোমরা এটা পড়ে যাবে। গণবন্টন ব্যবস্থা ভালো হলে দারিদ্রতা ও দুর্ভিক্ষ কমে। গণবন্টন ব্যবস্থা হচ্ছে, ধরো একটা পরিবারে তার প্রতিদিন সে আয় করে 1000 টাকা, 1000 টাকা আয় করে। এই 1000 টাকা আয়ে সেখানে 3 জন সংসার কিভাবে চলে, ঠিক আছে, সাফিসিয়েন্ট জীবনযাপন কিভাবে চালাতে পারবে, তাদের মধ্যে 3 জন কত টাকা কার পক্ষে বরাদ্দ হবে, কারণ খাওয়া দাওয়া, চিকিৎসা সব কিছুর জন্য তারা বরাদ্দ থাকে, এমনকি সবশেষে সেভিংস, ঠিক আছে। যদি গণবন্টন যদি ঠিকঠাক না হয়, অ্যাকচুয়ালি বাড়িতে যদি এর বেশি জনসংখ্যা হয় বা এর কম জনসংখ্যা হয় বা আমাদের বেশি আত্মীয় বাড়িতে আসে, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, আত্মীয় মানে এখানে পরিবারে যেমন আত্মীয় আছে, সেরকম আমাদের দেশে কী হবে, অনুপ্রবেশ, অবৈধ অনুপ্রবেশকারী ঘটতে থাকে, ঠিক আছে। এর ফলে কি হয় না, অতিরিক্ত জনসংখ্যা গণবন্টন না হলে তাহলে কিন্তু দারিদ্রতা বাড়ে এবং দুর্ভিক্ষ, ঠিক আছে, বাড়তে থাকে। আর যদি গণবন্টন ভালো হয় তাহলে দারিদ্রতা কমে এবং দুর্ভিক্ষ, কারণ রিসোর্স আমাদের কাছে সীমিত, ঠিক আছে। তো এটা তোমরা পড়ে যাবে। তারপরে হচ্ছে বাল্যবিবাহ ভারতের মানব উন্নয়নের মস্ত বাধা কেন। বাল্যবিবাহ হচ্ছে আমাদের দেশে মেয়েদের হচ্ছে 18+ উপরে বিয়ে করতে হয়, আর ছেলেদের হচ্ছে 21+ উপরে। এর আগে যদি বিয়ে হয় তাহলে কি হবে না, মেয়েদের অনেক শারীরিক সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে। তো এই রকম সমস্যা নিয়ে কীভাবে মানব উন্নয়ন, মানে মানব উন্নয়ন মানুষের উন্নয়ন, মানুষের উন্নয়ন মানে কি অ্যাকচুয়ালি আমাদেরকে নিয়েই উন্নয়ন। তো এই জিনিসগুলো তোমরা লক্ষ্য করবে এবং বইয়ে আছে, তোমরা ভালো করে পড়বে, ঠিক আছে, রিভিশন দিয়ে যাবে। তারপরে হচ্ছে 2 মার্কের কোশ্চেন আছে হচ্ছে কাম্য জনসংখ্যা। কাম্য জনসংখ্যা বলতে কি বোঝো, নব্য ম্যালথাসীয় তত্ত্বের সংজ্ঞা দাও, স্থিতিশীল উন্নয়ন এবং মানব উন্নয়ন বলতে কি বোঝো। তো এই 2 নম্বরের প্রশ্নগুলো আবারও বলছি, আমার চ্যানেলে সব ভালো করে উত্তর সহ আপলোড করা আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমাদের দেওয়া থাকবে। এরপরে আসছি আমি পার্ট সিতে। পার্ট সিতে হচ্ছে ভারতবর্ষের শিল্প। শিল্প হচ্ছে সবার প্রথমে পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্পের উন্নতির কারণ লেখো। পূর্ব ভারত বা মধ্য ভারতে মানে আমাদের ছত্তিশগড়, বিহার, পশ্চিমবঙ্গ, এই এলাকাগুলোকে অ্যাকচুয়ালি ইন্ডিকেট করছে, ঠিক আছে, ঝাড়খণ্ড। এইখানে তার কারণ এখানে এক তো নদী আছে, দামোদর নদী আছে, আমাদের কংসাবতী নদী আছে, তারপরে সুবর্ণরেখা আছে, তারপরে সুবর্ণরেখা নদী আছে, বিহারের দুঃখ কোশি নদী আছে।
ঠিক আছে। আর যদি লৌহ ইস্পাত অনেক আছে, উড়িষ্যার বাইলাডিলা আছে, তারপরে আমাদের রানীগঞ্জ ঝরিয়ার কয়লা পাওয়া যায়। তো এই কারণে কিন্তু, তাছাড়া অনেক কারণ আছে, ঠিক আছে, তো তোমরা সেগুলো দেখে যাবে। তারপর হচ্ছে সাম্প্রতিককালে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পে বিকাশের উন্নতির কারণ উল্লেখ করো। মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ, কারণ তেলের দাম যতই বাড়ুক, যাই হয়ে যাক, ঠিক আছে, আমরা মোটামুটি সবাই বাইক চড়তে পছন্দ করি, ঠিক আছে, গাড়িতে যাতায়াত করতে ভালোবাসি। কারণ সাইকেল সবাই সরকার থেকে দিলেও কিন্তু আমরা অতটা সাইকেলে বেশি কমফোর্টেবল হতে পারি না। আমাদের মনে হয় যদি তাড়াতাড়ি ওই জায়গাটা যাওয়া যেত। যাদের কাছে মোটরসাইকেল আছে তারা চায় চার চাকায় যাবো, আর যাদের চার চাকা আছে তারা যে ভাবে যে আমরা যদি হেলিকপ্টার যদি ভাড়া করতে পারতাম তো ভালো হতো, ঠিক আছে। তো এই কারণে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ হয়ে থাকে। তো তোমরা এটা ভালো করে লিখবে পয়েন্ট দিয়ে, ঠিক আছে, সুন্দর করে। তারপরে হচ্ছে ক্ষুদ্র কৃষিজমি এবং বৃহৎ কৃষিজমির পার্থক্য। কোনো মানুষের কাছে যদি ছোট জমি থাকে, মানে ছোট জমিতে সে চাষ করে, ঠিক আছে, তার বাড়ির কাছাকাছি হয়, সেক্ষেত্রে সে যে বাগিচা কৃষি বা জীবিকা সত্তাভিত্তিক কৃষি, সেই কৃষিকাজটা করতে পারে। আবার বৃহৎ কৃষি জমি যদি কারো কাছে থাকে, সেক্ষেত্রে কী হয়, সে ভাগ চাষ দিতে পারে, ঠিক আছে, বা সে একসাথে গম, ধান, যেগুলো প্রচুর পরিমাণে ফলাতে পারে। নিশ্চয়ই আমরা একটা জায়গায় একটা বৃহৎ কৃষি জমিতে আমরা নিশ্চয়ই পুরো জমিটাতে কলমি শাক চাষ করতে পারবো না, ঠিক আছে। যেগুলা দানা জাতীয় শস্য, যেগুলো খাদ্য শস্য, সেগুলো আমরা চাষ করতে পারবো, শাকসবজি নয়। শাকসবজি চাষ করতে গেলে আমাদেরকে ক্ষুদ্র ক্ষুদ্র জমিতেই কিন্তু একটা 5 কাঠা বা 1 বিঘা জমিতে আমরা চাষ করতে পারি। তো এইভাবে তোমরা ভালো করে পার্থক্যটা লিখবে, ঠিক আছে। এভাবে দাগ দেবে, একটা ছক বানাবে, ঠিক আছে। ছক বানিয়ে এক সাইডে দেবে বিষয়, আর এক সাইডে এই পাশে ক্ষুদ্র এবং বৃহৎ কৃষি জমি। তারপরে হচ্ছে কি না, আমাদের সুন্দরবনের বাঘ ও মানুষের সংঘর্ষের ফলাফলগুলি লেখো। সুন্দরবনে যেমন বাঘ আছে, সেরকম আমাদের জঙ্গলমহলে আছে কি না, জঙ্গলমহলে আছে হাতি, ঠিক আছে। যেমন সুন্দরবনে বাঘ এবং মানুষের কনফ্লিক্ট, সংঘর্ষ থাকে, সেরকম জঙ্গলমহলেও কিন্তু হাতি এবং মানুষের মধ্যে একটা কনফ্লিক্ট হয়, ঠিক আছে। তো সে রাত্রিবেলায় বেড়ায়, কারো ধান মারিয়ে দিয়ে চলে যায়, ঠিক আছে, কারো বাড়ি ভেঙে দিয়ে চলে গেল, ঠিক আছে। এই যে জিনিসগুলো সুন্দরবনে বাঘ এলো, কারো সে জমিতে চাষ মানে কোনো পশু পাখি চাষ করেছে, গবাদি পশু আছে, সেগুলো টেনে নিয়ে চলে গেল। এই যে সংঘর্ষ, তার ফলে কি হচ্ছে, মানুষ কীভাবে সেখানে সাফার করছে, ঠিক আছে। একটা হচ্ছে বন্যপ্রাণী আর আমরা উন্নত সভ্যতার মানুষ, ঠিক আছে। এই দুজনের মধ্যে যে সংঘর্ষ, তার ফলে কি মানুষের মধ্যে কি এফেক্ট পড়ছে, সেগুলাই কিন্তু এখানে আলোচনা করবে তোমরা, ঠিক আছে। এরপরে 2 মার্কের কিছু কোশ্চেন আছে যে কোন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, পেট্রোরসায়ন শিল্পকে। ব্রেক অফ বাল্ক পয়েন্ট কি, ব্রেক অফ বাল্ক পয়েন্ট মানে হচ্ছে, ধরো আমি কোনো একটা জায়গা আমি মাল নিয়ে যাব, ঠিক আছে, তো আমি একটা জায়গায় হচ্ছে আমার এমন একটা জায়গায় বাড়ি যেখান থেকে স্টেশন আছে, ঠিক আছে, স্টেশন থেকে আমাকে বাসে উঠতে হবে, বাস থেকে আমি বাড়ি আসতে পারবো। তার মানে কি, আমি একটা জায়গা, এখানে কোনো একটা এ জায়গা এবং বি জায়গা, আর আমার বাড়িটা হচ্ছে সি জায়গাতে, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি আমি এই এর কাছ থেকে কিনলাম, দিয়ে বিয়ে করে আমরা বিতে এলাম, বি হচ্ছে স্টেশন, স্টেশন থেকে আমরা আরেকটা গাড়িতে করে আমার বাড়ি নিয়ে যাব। এই যে মাঝখানে, ঠিক আছে, এই ট্রেন থেকে নেমে বাসে বা অন্য কোনো জিনিসে করে আমি যখন নিয়ে যাচ্ছি, এই যে একটা রুট, সেই রুটটা যে ব্রেক হচ্ছে, ঠিক আছে, এটাকেই হচ্ছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট বলা হয়, ঠিক আছে। এটা যদিও আমার 2 মার্কের আলোচনা করা আছে, তোমরা পড়তে পারো, গিয়ে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আউটসোর্সিং কাকে বলে, ব্ল্যাক ফুট ডিজিজ কি, এর লক্ষণগুলি কী কী, এগুলো তোমরা কিন্তু দেখবে। ব্ল্যাক ফুট ডিজিজ আর্সেনিক দূষণের ফলে হয়। আর আউটসোর্সিং মানে হচ্ছে, আমার কাজটা আমি না করে, ঠিক আছে, আমার কাজটা আমি বা কোনো একটা কোম্পানি নিজের কাজ না করে কিছু মানুষকে বা কিছু কোম্পানিকে আমি দিয়ে দিলাম। যেমন হচ্ছে তোমরা দেখতে পারো, যেমন চাকরির পরীক্ষার ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যে এসএসসি, ঠিক আছে, স্টাফ সিলেকশন কমিশন, সে নিজে থেকে কিন্তু পরীক্ষা কন্ডাক্ট করে না, সে দিয়ে দিয়েছে একটা কোম্পানিকে, ঠিক আছে, যার নাম হচ্ছে এডিকিউটি বা টিসিএস, ঠিক আছে, সে তাকে দিয়েই কাজগুলো করাচ্ছে। তো এটাই হচ্ছে আউটসোর্সিং। তো এইভাবে 3টে পার্টে মোটামুটি কোশ্চেন আমি আলোচনা করেছি, হাইলি এফেক্টিভ। এগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে রিভিশন করো, ঠিক আছে, দেখে যাও। আমি আশা রাখবো এখান থেকে 90% তোমরা কমন পাবে। এরপরে আরেকটা মক টেস্ট আমি দিব, টোটাল এই 2টো মক টেস্ট তোমরা অবশ্যই করে যাবে। তো যদি চ্যানেলটি ভালো লেগে থাকে, পড়ানো ভালো লেগে থাকে, তো লাইক এবং সাবস্ক্রাইব করো,
জয় হিন্দ, জয় ভারত।